দেখো, আগের দিন ক্লাসে আমরা বল এবং গতি বলে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। তার মধ্যে আমরা বলের পার্টটা পড়িনি, আমরা পড়েছি গতির পার্টটা, ঠিক আছে? সো সেই গতির পার্টটা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের রেলওয়ে এক্সামে এসছে সেগুলো আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে বলে দিচ্ছি। তো পিডিএফটা তো তোমাদের আছেই। পিডিএফে তোমরা পেজ নাম্বার 64, অর্থাৎ পিডিএফের পেজ নাম্বার 64, গোটা পিডিএফটা দেখবে 609টা পেজে ডিভাইডেড আছে। তো সেখানের মধ্যে 64 নম্বর পাতা খুলবে, সেখানে পেয়ে যাবে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? দূরত্ব এবং সরণ, ঠিক আছে? তো এই পার্ট থেকে দেখো কি কি কোশ্চেন এসছে ফার্স্টে। দেখো, প্রথম 385 নম্বর কোশ্চেন এসছে, ড্যাশ ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যামাউন্ট দ্যাট ক্যান নেভার বি নেগেটিভ। অর্থাৎ কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটা কোনোদিন, মানে তার পরিমাণটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। নেগেটিভ মানে ঋণাত্মক হতে পারে না। তো অপশন কি কি আছে দেখো, ডিস্টেন্স, ফোর্স, অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটি। তো এখানে বেসিক্যালি দেখতে হবে যে কোন জিনিসটা এখানে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? কারণ স্কেলার কোয়ান্টিটির শুধুমাত্র মান থাকে, অভিমুক্ত থাকে না। তো মান কি হতে পারে, আইদার সেটা জিরো হতে পারে কিংবা সেটা পজিটিভ কিছু ভ্যালু হতে পারে, কোনোদিন নেগেটিভ ভ্যালু হতে পারে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি ডিস্টেন্সটাই হলো এমন একটা স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ দূরত্ব, ঠিক আছে? তাই দূরত্ব যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে সেটা ডেফিনেটলি সেটা আইদার জিরো হবে কিংবা সেটা পজিটিভ কিছু হবে, পজিটিভ মানে ধনাত্মক কিছু হবে। তারপর 386 নম্বর কোশ্চেন বলছে, ড্যাশ ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য ওভারঅল মোশন অফ এ অবজেক্ট অ্যান্ড টু ফাইন্ড ইটস ফাইনাল পজিশন ইন টার্মস অফ ইটস ইনিশিয়াল পজিশন অ্যাট এ গিভেন টাইম। তাহলে বলছে কোন জিনিসটা একটা বস্তুর ওভারঅল মোশনকে, তার মানে ওভারঅল গতিটাকে এক্সপ্লেন করতে কাজে লাগে এবং তার ফাইনাল পজিশন, অর্থাৎ অন্তিম বিন্দু কোথায়, প্রাথমিক বিন্দু কোথায় সময়ের রেসপেক্টে, সেইগুলো দেখায়। তো এগুলো দেখো, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটো জিনিস দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে? ডিস্টেন্স মানে দূরত্ব এবং ডিসপ্লেসমেন্ট মানে হলো সরণ, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা দেখতে পারি। তারপরে কি আছে, দ্য প্রোডাক্ট অফ ভেলোসিটি অ্যান্ড টাইম প্রোভাইডস, ঠিক আছে? তাহলে ভেলোসিটি এবং টাইম, অর্থাৎ এই যে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে ডিস্টেন্স ইকুয়াল টু কি পড়েছিলাম, স্পিড ইনটু টাইম। তাহলে ওখানে এই যে ডি, এটা মুখে দেখবে আমরা ডিস্টেন্স বলি, তো এটা ডিস্টেন্স নয়, বেসিক্যালি ওই কথাটা হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল বাই এ অবজেক্ট বিটুইন দ্য টু পয়েন্টস ইন এ সার্টেন ডাইরেকশন। দিস ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইটস এসআই ইউনিট ইজ মিটার। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট কথাটার মানে হলো সরণ, ঠিক আছে? আর ডিস্টেন্স কথাটা মানে হলো দূরত্ব। তো বেসিক্যালি এই যে ডি ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম বলি, ওই স্পিডটাও তো ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? স্পিড মানে কিন্তু বেগ, দ্রুতি নয়। তাহলে বেগ ইন্টু যদি সময় হয়, অর্থাৎ একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে যদি তুমি একটা স্কেলার কোয়ান্টিটিকে গুণ করো, তাহলে তুমি যে জিনিসটা পাবে সেই রাশিটা কিন্তু ভেক্টর রাশি হয়। ওই জন্য ডিসপ্লেসমেন্ট মানে সরণ, এবং সরণটাও একটা ভেক্টর রাশি, ঠিক আছে? বেশ, এটা গেল। কেউ কিন্তু ডিস্টেন্স করে দিও না, মুখে দেখবে আমিও বলে ফেলি অনেক সময় ডিস্টেন্স বলে ফেলি, কারণ অঙ্কর ফর্মুলাতে লাগে বেশি, ঠিক আছে? তো অঙ্কর ক্ষেত্রে ওখানে স্কেলার ভেক্টর ওইসব কনসেপ্ট আসে না, তো ডি দিয়ে ডিস্টেন্স বলে ফেলি। বাট মনে রাখবে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ আমাদের বেসিক ন্যাচারাল ইনস্টিংক্ট যেটা মুখ থেকে বেরোয় সেটা হলো ভুল। এই জিনিসটা মাথায় গেঁথে রাখবে, তাহলেই হবে। পরীক্ষার হলে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এই জিনিসগুলো নিয়ে কনফিউশন হতে পারে। দূরত্ব থাকবে, সরণ থাকবে, সরণটা কিন্তু টিক করতে হবে, ঠিক আছে? কারণ কিভাবে মনে রাখবে সেটাও বলে দিচ্ছি। দেখো, স্পিড, স্পিডটা মানে হলো কিন্তু বেগ, ঠিক আছে? তাহলে বেগের সাথে একটা, অর্থাৎ একটা ভেক্টর রাশির সাথে যখন আমি একটা স্কেলার কোয়ান্টিটি গুণ করব, তখন যে গুণফলটা পাবো সেটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে ডিস্টেন্স কোনোদিন যেহেতু ভেক্টর কোয়ান্টিটি নয়, এটা কিন্তু অ্যান্সার হবে না। ক্লিয়ার? নেক্সট কি বলছে, ইফ দ্য ডিস্টেন্স, ঠিক আছে, বিটুইন এই ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট ইজ জিরো, হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। বলছে দূরত্ব, একটা বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্বই বলছে শূন্য, বলছে তাহলে সরণ কত হবে? তো এটা খুব সহজ। দূরত্ব যদি সে ট্রাভেল না করে, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তু এই ধরো ইনিশিয়াল পয়েন্ট থেকে কোনো দিকে কোথাও যায়নি, অর্থাৎ ওই পয়েন্টেই কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে ও দূরত্ব তো কিছু অতিক্রান্ত করেনি। তো দূরত্ব যদি অতিক্রান্ত না করে, তার সরণও তো কিছু হবে না, কারণ সরণের সংজ্ঞা কি না, প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টের শর্টেস্ট ডিস্টেন্স, যেটা বলেছিলাম যে একটা কাক উড়ে গেলে যে পথে যাবে সেটাই। তো এখানে দেখো, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুতে এক জায়গা দেওয়া আছে, কারণ সে নড়াচড়াই করেনি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে সরণটাও কি হবে, জিরোই হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 389 বলছে, অ্যান অবজেক্ট ইজ থ্রোন আপওয়ার্ডস, ইট রিচেস এ হাইট অফ 100 মিটার্স অ্যান্ড দেন রিটার্নস টু দ্য থ্রোয়ার। কি হলো, একটা লোক ছিল, একটা কোনো পাথর টাথরকে ওপর দিকে ছুঁড়েছে, ঠিক আছে? ওপর দিকে 100 মিটার উঠেছে, 100 মিটার ওঠার পর আবার লোকটার হাতেই ফিরে চলে এসছে। তাহলে বলছে কোন জিনিসটা এখানে কারেক্ট।
কি বলছে দেখো, এখানে বলেছে দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 50 মিটার। তো এটা তো নয়, উপরে 100 মিটার গেছে আবার 100 মিটার নেমে চলে এসেছে, 200 মিটার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট যদি দেখতে চাই 200 মিটার হবে, তাহলে এই অপশনটা হচ্ছে না। তারপর দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ 0। ডিস্টেন্স বলছে এরা 0, ডিস্টেন্স তো 0 নয়, ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে। আর দ্য অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 100 মিটার, এটাও কারেক্ট নয়। ডিসপ্লেসমেন্ট যেহেতু মানে সরণ, ডিসপ্লেসমেন্ট কথাটার ইয়ে কি সরণ, তো সরণ 100 মিটার, এটা ঠিক নয়। দূরত্ব 100 মিটার, কারণ এই দূরত্ব 200 মিটার, উপর দিকে 100 গেছে আবার 100 নেমে গেছে। আর অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 0, এটাই কারেক্ট হবে। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ 0, ঠিক আছে। তো চলো, তারপর কেন হলো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট 0? কারণ যে জায়গা থেকে ছুড়েছে আবার সেই জায়গায় ফিরে এসছে, তাহলে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু শেষ মানে সেম, তাহলে ওই জন্য ওটা 0। তারপর কোশ্চেন নাম্বার 390 কি বলছে, হোয়েন দ্য মোশন পজিশন অফ অ্যান অবজেক্ট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং উইথ দ্য টাইম রিলেটিভ টু অ্যান অবজারভার, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। তো দেখো বলছে একটা বস্তুর পজিশন যদি একজন অবজারভার অর্থাৎ যে দর্শক যার সাপেক্ষে সব সময় চেঞ্জ হচ্ছে, তাকে আমরা কি বলবো? ইট ইজ সেড টু বি ইন দ্য ডাইনামিক কন্ডিশন। ডাইনামিক মানে গতিশীল অবস্থা। ডাইনামিক কথাটা মানে কি? গতিশীল। স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুটো জিনিস হয়। তাহলে কোনো একটা জিনিস যদি সবসময় চেঞ্জ হয়, সময়ের রেসপেক্টে তার যদি অবস্থান পজিশন চেঞ্জ হয়, তো সেটাকে আমরা কি বলবো? যে গতিশীল অবস্থায় আছে। তো ওটাই হলো এটা ডাইনামিক কন্ডিশন। তোমাদের বাংলাতে কোশ্চেন নিলে এটাতে গতিশীল বা গতীয় অবস্থায় আছে এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে। তারপর দেখো আমরা পড়বো স্পিড এবং ভেলোসিটি, অর্থাৎ দ্রুতি এবং বেগ। অর্থাৎ দ্রুতি এবং বেগ থেকে যে যে অঙ্কগুলো আছে সেগুলো। তো দ্রুতি এবং বেগের ক্ষেত্রে ফর্মুলায় এটাই অ্যাপ্লাই হবে, ডিস্টেন্স ইকুয়াল টু, ঠিক আছে, ডিস্টেন্স বলে ফেলছি দেখো, এটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এই ফর্মুলাটাই কিন্তু বারবার ইউজ হবে। তো এখানে দেখো প্রথমে একটা অঙ্ক দিয়েছে ছোট্ট, কি বলছে, এ ড্রাইভার ড্রাইভস হিজ কার at the constant speed and covers a distance of 288 মিটার in 60 seconds। বলছে ফাইন্ড দ্য স্পিড। তাহলে বলছে 288 মিটার দূরত্ব সে 60 সেকেন্ড অতিক্রান্ত করে, তাহলে তার গতিবেগ কত? তো খুব সহজ, গতিবেগ মানে স্পিড, স্পিড ইকুয়াল টু কি হবে? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো এটাই এরা করেছে, 288কে 60 দিয়ে ভাগ করেছে, 4.8 মিটার পার সেকেন্ড পেয়েছে, চুকে গেল। পরেরটা দেখো 392 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে কিরণ সুইমস ইন এ 90 মিটার লং পুল, সি কভার্স 360 মিটার ইন 2 টার্নস বাই সুইমিং ফ্রম ওয়ান এন্ড টু আনাদার অ্যান্ড ব্যাক অ্যালং দ্য সেম পজিশন অফ দ্য স্ট্রেট পাথ। তার মানে কি, একটা পুলকে সে কি করেছে, একবার গেছে আবার গিয়ে আবার প্রাথমিক অবস্থানে কিন্তু ফিরে চলেছে, তাহলে অ্যাকচুয়ালি ও কিন্তু সরণ হয়নি। এখানে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি। এবার দেখো ভেলোসিটি কি করে বার করি? সরণ বাই সময়। তাহলে সরণ যেই আমি বার করি, এটা যদি স্পিড বার করতে দিত তাহলে কিন্তু বেরোতো কিছু অ্যান্সার। স্পিড মানে হলো দ্রুতি, দ্রুতি মানে হয় দূরত্ব বাই সময়, সেক্ষেত্রে অ্যান্সার আসতো। বাট এক্ষেত্রে যেহেতু ভেলোসিটি বার করতে দিয়েছে, ভেলোসিটি মানে হলো বেগ, তাহলে বেগ মানে কি হয়? সরণ বাই সময়। সরণ তো 0, যেহেতু প্রাথমিক অবস্থান থেকে স্টার্ট করে সে আবার প্রাথমিক অবস্থানে ফিরে চলে এসছে, তার মানে তার সরণ কত? 0। তাহলে 0 বাই টাইম, এবার যত টাইম এসে ঘুরে এসছে আসুক না কেন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ইয়েটা কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? 0 হবে। তো অপশন এটা হয়ে যাবে কারেক্ট। বেশ, তারপর 393 কি বলছে, অ্যাক্সেলারেশন অফ এন অবজেক্ট ইজ দ্য চেঞ্জ ইন ইটস ড্যাশ পার ইউনিট টাইম। অ্যাক্সেলারেশন মানে কি? ত্বরণ। তাহলে ত্বরণ বলছে কোন একটা বস্তুর কি পরিবর্তন, অর্থাৎ সময়ের সাপেক্ষে কি পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। তো এটা আমরা সবাই জানি যে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তো বেগ মানে হলো ভেলোসিটি, ঠিক আছে। বেশ, তারপরে চলে এসো 394, কি বলছে, হোয়াট ইজ রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ এন অবজেক্ট উইথ রেসপেক্ট টু এ ফ্রেম অফ রেফারেন্স হুইচ ইজ এ ফাংশন অফ টাইম কল্ড। ঠিক আছে, তো এটা ভেলোসিটি। দেখো ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস সেটা আমি আগের দিন তোমাদেরকে বলেছি, দেখবে যে একই সময়ে একটা বস্তু দুজন অবজারভারের সাপেক্ষে, দুজন দর্শকের সাপেক্ষে আলাদা আলাদা পজিশনে থাকতে হতে পারে। যেমন বলেছিলাম আগের দিন দেখবে ক্লাসে, যে একটা ট্রেনের ভিতরে যদি তোমরা দুজন থাকো, তাহলে একজন আরেকজনকে দেখবে যে তোমরা স্থির আছো, অলদো ট্রেনটা চলছে। বাট সেই জায়গায় যদি বাইরে থেকে কেউ দেখে, তাহলে বাইরে থেকে ও কি দেখবে, যে তোমরা দুজনাই কিন্তু একটা সার্টেন ভেলোসিটি নিয়ে চলে যাচ্ছ, ঠিক আছে। তাহলে ওই যে অবজারভারটা কোথায় ছিল না, প্রথম ক্ষেত্রে অবজারভার ছিল দেখবে ট্রেনের ভেতরে, তাহলে ওখানে ট্রেনটা হলো ফ্রেম অফ রেফারেন্স। আর দ্বিতীয় ক্ষেত্রে অবজারভার কোথায় ছিল না, মাটিতে, ঠিক আছে, অর্থাৎ স্থলভূমিতে যেটা স্থির ছিল, তাহলে ওইটার ফ্রেম অফ রেফারেন্স তখন ওইটা। তাহলে এই যে কোনো একটা বস্তু কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে যদি সময় চেঞ্জ করে, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলি আমরা? ভেলোসিটি বা বেগই বলি। তো এটাই এখানে দেওয়া আছে।
তারপরে দেখো একটা কার্ভ দেওয়া আছে যে গ্রাফ শোয়িং ভেলোসিটি অফ এন অবজেক্ট ওভার টাইম ইটস কল্ড। তো এটাকে ভিটি কার্ভ বলা হয়, ভেলোসিটি টাইম কার্ভ, অর্থাৎ একদিকে আমরা ভেলোসিটিকে ডিনোট করি, একদিকে সময়কে ডিনোট করি, ঠিক আছে। তাহলে এই ভেলোসিটি টাইম কার্ভ এটা হয় সাধারণত। বেশ, এইবার চলে এসো, এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি ইন্ডিকেট দ্য স্পিড অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। তাহলে ডিউরিং দ্য গিভেন ইন্টারভ্যাল এটা হবে। তার মানে কি, এভারেজ স্পিড অর্থাৎ গড় দ্রুতি এবং গড় বেগ কোনো একটা বস্তুর কিভাবে ডিনোট করি আমরা, তাহলে গড় দ্রুতি বা গড় গতিবেগ যখন আমরা বার করতে যাই, যদিও গড় দ্রুতি গড় গতিবেগ কথাটা আমার ক্লাসে এক্সপ্লেন করা হয়নি, তো আজকে যেদিন ভিডিওটা বানাচ্ছি আজকে হলো বুধবার, ঠিক আছে। শনিবার নেক্সট ক্লাস আছে, শনিবার ক্লাসে আমি বলে দেবো একবার, ঠিক আছে। তো ভিডিওটা আমি জানি না তোমরা কবে দেখবে, তো যবে দেখো এই জিনিসটা জেনে যাবে, ঠিক আছে, যে গড় গতিবেগ বা গড় দ্রুতি বলতে কি বোঝায়। তো এই গড় দ্রুতি বা গড় গতিবেগ আমরা বার করি কখন না, অনেকটা সময়ের ক্ষেত্রে যদি কেউ গতিবেগ চেঞ্জ করে, ধরো কেউ প্রথমে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তারপর 70-এ গেল, তারপর 90-এ গেল, এবং একটা সার্টেন টাইম পর পর হয়তো 1 ঘন্টা 50 কিলোমিটারে চালিয়েছে, তারপর পরবর্তী 2 ঘন্টা 70-এ চালিয়েছে, তারপর হয়তো পরবর্তী আধ ঘন্টা বা 1 ঘন্টা 90-এ চালিয়েছে, এরকম কিছু হলো। তাহলে ওভারঅল এই যে টাইম পিরিয়ডটাতে তার গড় গতিবেগ কত ছিল, তখন যখন বার করি তখন আমরা গড় গতিবেগ বা গড় দ্রুতি এই জিনিসগুলো নিয়ে আসি। তাহলে বেসিক্যালি কি হলো, একটা সার্টেন টাইম পিরিয়ড, তো সেটাই বলছে যে ডিউরিং দ্য গিভেন ইন্টারভ্যাল, অর্থাৎ একটা সময়ের সাপেক্ষে বা সময়ের কতটা সময়ে সে কতটা দূর মানে কত গতিবেগে গেছে সেই জিনিসটা বার করে, সেটাই হলো অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি। তারপর দেখো 397 বলছে দ্য স্পিড অফ এ বাস অন এ ক্রাউডেড রোড ইজ অ্যান এক্সাম্পল অফ কি। স্পিড অফ এন বাস, একটা বাসের গতিবেগ, ক্রাউডেড রোড মানে ভিড় বহুল রোডে, এটা কিসের গতিবেগ, তো কি বলবো, এক্সাম্পল অফ আনইভেন, ঠিক আছে। আনইভেন কেন হবে, কারণ আনইভেন স্পিড হবে, কারণ দেখবে যখন ক্রাউডেড থাকে, ফাঁকা রাস্তা থাকলে কি হয়, বাসটা স্মুথলি আরামসে চলতে পারে একটা সার্টেন গতিবেগ নিয়ে। বাট যদি কোথাও ভিড় ভাড়াক্কা বেশি থাকে, সেখানে বাস ব্রেক কষবে, আবার কখনো ফাঁকা পেলে জোরে যাবে, আবার কখনো ভিড় এলে ব্রেক কষবে, এইভাবে চলতে থাকবে, অর্থাৎ স্মুথ তো হবে না, একটা ইভেন গতি নিয়ে তো সে চলতে পারবে না, ওই জন্য তার গতিবেগটা কি হবে, আনইভেন, কখনো দেখবে জোরে চলছে, কখনো আস্তে চলছে, এরকম হবে। ওটা এখানে বলেছে আনইভেন কথাটা মানে। তারপর 398 বলেছে দ্য কারেক্ট রিলেশন অফ স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম। তো এটা আমরা সবাই জানি, ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইন্টু টাইম, অর্থাৎ অপশন বিটা এখানে কারেক্ট হবে। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু টি আর এস কে গুণ করে দিলে স্পিড ইন্টু টাইম হয়ে যাবে। ওকে, তাহলে এটা চুকে গেল। এবার আমরা চলে আসি 399, এই কোশ্চেনটা কি বলছে, বলছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি আর ইকুয়াল হোয়েন দ্য অবজেক্ট কি। ইনস্ট্যান্টেনিয়াস কথাটা মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস কথাটা মানে এটাও তোমাদেরকে ক্লাসে বলতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস কথাটা মানে হলো তাৎক্ষণিক, ঠিক আছে, তাৎক্ষণিক গতিবেগ, অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি আর ইকুয়াল, এবং গড় গতিবেগ। দেখো তাৎক্ষণিক গতিবেগটা কি করে বেরোয়, মানে একটা সার্টেন মোমেন্টে, ঠিক আছে। তোর আমি কথার কথা বলছি যে 6 সেকেন্ড আর একটা হলো 10 সেকেন্ড, তো তাৎক্ষণিক গতিবেগটা আমরা বার করবো কি করে না, 6তম সেকেন্ডে, অর্থাৎ সিক্সথ, এই যে কথাটা আমরা পড়েছি না, সিক্সথ সেকেন্ড, ঠিক আছে, এই যে 68 সিক্সথ সেকেন্ডে তার গতিবেগ কত ছিল। মানে এমনি একটা বস্তুর গতিবেগ ধরো 30 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল 6 নম্বর সেকেন্ডে, ঠিক আছে। তারপরে 32 হলো 7 সেকেন্ডে, তারপরে 33 হলো 8 সেকেন্ডে, এরকম করতে করতে বাড়ছে। এবার যখন আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করবো তখন আমরা কি বলবো, যে 6 থেকে 8 এই টাইম পিরিয়ডটার মধ্যে এর অ্যাভারেজ ভেলোসিটি কত, সেইটা হলো অ্যাভারেজ ভেলোসিটি। আর ইনস্ট্যান্টেনিয়াস কোনটা, তাৎক্ষণিক গতি কোনটা না, এই যে 6-7, অর্থাৎ এই যে 6তম, যদি বলি যে 6তম সেকেন্ডে ওর কত গতিবেগ ছিল, 7তম সেকেন্ডে ওর গতিবেগ কত ছিল, এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো বলছে ওই গড় গতিবেগ আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কখন সমান হবে, তো কখন সমান হবে, যদি তাদের জিরো অ্যাক্সেলারেশন থাকে, অর্থাৎ ওদের যদি গতিবেগটাই পরিবর্তন না হয়, তাহলে কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ 6তম সেকেন্ডে যদি ধরো 30 থাকে, এবং ওদের যদি অ্যাক্সেলারেশন না হয়, অ্যাক্সেলারেশন কথাটা মানে কি, বেগ বৃদ্ধি, অর্থাৎ 30 থেকে এদের বেগগুলো বাড়লোই না, আবার 32টাও 30, 33টাও 30 রইলো, তাহলে তুমি যখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করবে সেটা তো 30 রইলোই। আর গড় গতিবেগও যখন তুমি বার করতে যাবে, যে 6 থেকে 8 এই 3 সেকেন্ডের মধ্যে 30-30-30 করে আছে, তো 3টে 30 যোগ করবে 90, তাকে 3 দিয়ে ভাগ করবে, সেক্ষেত্রেও 30ই অ্যান্সার বেরোবে, অর্থাৎ গড় গতিবেগ এবং ইনস্ট্যান্টেনিয়াস গতিবেগ তখন কিন্তু সেম হয়ে যাবে। তো এটাই হলো যে যখন জিরো অ্যাক্সেলারেশন থাকবে, অর্থাৎ ওদের কোনো বেগ বৃদ্ধি হবে না, তখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এবং আমাদের অ্যাভারেজ ভেলোসিটি দুটোই কিন্তু সেম আসবে। বেশ, তারপর এখানে জিজ্ঞেস করছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টের চেঞ্জকে কি বলা হয়, অর্থাৎ সরণ যদি সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলি, গতিবেগ, সেটা হলো ভেলোসিটি। চলো তারপর 401 নাম্বার কোয়েশ্চেন,
401 নম্বর কোশ্চেন কি বলছে, ইফ অ্যান অবজেক্ট কভার্স অ্যান আনইভেন ডিস্টেন্স ইন দ্য সেম টাইম ইন্টারভ্যাল ইট ইজ কল্ড। আনইভেন ডিস্টেন্স থাকলে ওটাকে আমরা কি বলবো, অসমবেগ, ঠিক আছে। একটা ছিল সমবেগ, যদি সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করে তখন আমরা ওটাকে কি বলি, যে সেটা ইভেন স্পিড অর্থাৎ সমবেগে চলছে। আর যদি সমান সময়ের ব্যবধানে বারবার আলাদা আলাদা দূরত্ব অতিক্রম করে তখন আমরা কি বলবো, সেটা অসমবেগে চলছে, বা সেটাকেই ইংরেজিতে কি বলছে, আনইভেন স্পিডে চলছে। তো এটা এখানে বলা আছে। তারপর 402 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে দ্য মোশন অফ এন অবজেক্ট ইন এ স্পেসিফাইড ডাইরেকশন ইজ কল্ড। দেখো বলছে মোশন, কোনো একটা বস্তুর যদি গতি থাকে এবং সেটা যদি একটা স্পেসিফাইড ডাইরেকশনে থাকে, স্পেসিফাইড ডাইরেকশন মানে কি, কোনো একটা নির্দিষ্ট দিকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে যে গতি থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি, যেহেতু একটা স্পেসিফাইড ডাইরেকশনে আছে। তো সেক্ষেত্রে ভেক্টর কোয়ান্টিটি কোনটা, এই যে ভেলোসিটিটা। কারণ স্পিড মানে হলো দ্রুতি, যেটা স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার কোনো নির্দিষ্ট ডাইরেকশন থাকার দরকার নেই। বাট যখনই একটা নির্দিষ্ট ডাইরেকশন আমি যাব সেই জিনিসটাকেই ভেলোসিটি বলবো, যেটাকে বাংলায় কি বলে, বেগ, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে। তো চলো এবার আমরা চলে আসি 403 নম্বর কোয়েশ্চেন। 403 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস স্পেসিফাইজ ইটস মোশন উইথ ডাইরেকশন। ডাইরেকশনের সাথে মোশন কে ডিনোট করে, ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি, তাহলে ভেলোসিটি হবে। তারপর দেখো দ্য স্পিড অফ এন অবজেক্ট মুভিং ইন এ সার্টেন ডাইরেকশন ইজ নোন অ্যাজ হুইচ টার্ম ইন সাইন্টিফিক টার্মিনোলজি। তাহলে বলছে সাইন্টিফিক টার্মিনোলজিতে স্পিড অফ এন অবজেক্ট মুভিং ইন এ সার্টেন ডাইরেকশন, কোনো একটা নির্দিষ্ট দিকে যদি একটা বস্তু অতিক্রান্ত করে, তো এটা তার আগের কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করছে, ভেলোসিটি। আচ্ছা তারপরেরটাও ভেলোসিটি, সো এই জিনিসগুলো আর এক্সপ্লেন আমি করছি না। 405 নম্বর কোয়েশ্চেনও সেম জিনিসই জিজ্ঞেস করছে। আচ্ছা এরপরে দেখো এই যে 11 পার্টটা দেওয়া আছে প্রজেক্টাইল মোশন, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তো প্রজেক্টাইল মোশনের কোনো কোয়েশ্চেন তোমরা দেখে যেও না, দরকার নেই, ঠিক আছে। এই পার্টটা আমরা বাদ দেবো। এই পার্টটা বাদ দিয়ে পরে আমরা এখানে আসবো, যেটা হলো ইকুয়েশন অফ লিনিয়ার মোশন, ঠিক আছে। ইকুয়েশন অফ লিনিয়ার মোশন অর্থাৎ ওই যে তোমাদেরকে যে 4টে ফর্মুলা আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম, একটা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তারপর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা বলেছিলাম দেখবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে ফর্মুলাগুলো শিখিয়েছিলাম, এই ফর্মুলা থেকে রেলওয়েতে যে কোয়েশ্চেন্সগুলো করেছে সেইগুলো কিন্তু এবার আছে। এইগুলোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো তোমাদেরকে দেখতে হবে এবং এই অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং এইগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে করে তোমরা পরীক্ষাতে যখন এরকম ধরনের কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরাই যাতে করতে পারো। সেই জন্য বলেছি কি, বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যাতে করে তোমাদের ভেতরে একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। তুমি যখন 100টা বা 50টা কোয়েশ্চেন একই টাইপের দেখবে না, তখন কিন্তু ওই টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে যখন আসবে তুমি ইজিলি করতে পারবে। বাট তুমি যদি ঘরেই প্র্যাকটিস না করো, যে অঙ্ক কঠিন বা এসব করে আমার কি হবে, ঠিক আছে, এরকম যদি ভেবে ভেবে প্রথমেই তুমি জিনিসটাকে ইগনোর করতে থাকো, তাহলে কিন্তু অ্যাকচুয়াল এক্সামে তুমি কিছু পারবে না। আর এগুলো অল ইন্ডিয়া কেন বলছি, অল বেঙ্গলের তুমি করবে, মানে তোমার যে স্ট্যাটটা আসবে বা র্যাঙ্কটা আসবে সেটা বেঙ্গলের সমস্ত ছেলেদের মধ্য থেকে আসবে। সিট লিমিটেড, তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার মতো আরও পরীক্ষার্থী আছে, তাহলে সবারই মধ্যে কম্পিটিশন। তো সবারই মধ্যে কম্পিটিশন এসে তোমাকে ওই সিটের, যেহেতু লিমিটেড সিট, তার মধ্যে তোমার নিজের র্যাঙ্কটাকে আনতে হবে, ঠিক আছে। তবেই তুমি এএনএম জিএনএম যে কোর্সটাতে ভর্তি হতে চাইছো সেই সিটটা তুমি পাবে। তো তার জন্য পরিশ্রম তো অন্যান্য এক্সামগুলোর থেকে বেশি করতেই হবে, মাধ্যমিকে যা পরিশ্রম করেছো তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে। তো সেই জন্য সমস্ত কিছুই করতে হবে। এবার দেখো এই কোয়েশ্চেনগুলো কি আছে। 438 নম্বর কোয়েশ্চেন কি বলছে, এ কার স্টার্টস ফ্রম রেস্ট, রানস ফর 2 minutes উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড দ্য স্পিড অবটেন্ড বাই কার। কি বলছে, একটা কার রেস্ট অর্থাৎ মানে প্রথমে প্রাথমিক গতিবেগ কত ছিল, 0 ছিল, সেখান থেকে 2 মিনিটে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, একটা ত্বরণ নিয়ে 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে। দিয়ে বলছে ফাইন্ড দ্য স্পিড অবটেন্ড বাই দ্য কার। অবটেন্ড মানে কি, পরবর্তী ক্ষেত্রে গাড়িটার গতিবেগ কত হয়ে গেল। তাহলে দেখো স্থির অবস্থা থেকে যেহেতু চলতে শুরু করেছে, লাস্টে গতিবেগ বার করতে বলেছে, তার মানে প্রাথমিক গতিবেগ দিয়ে দিয়েছে, এই যে ইউটা, এই প্রাথমিক গতিবেগটা দিয়ে দিয়েছে 0। লাস্ট ফাইনালি গতিবেগটা আমাকে বার করতে বলেছে, অর্থাৎ ভিটা বার করতে বলেছে। অ্যাক্সেলারেশন এটা দিয়ে দিয়েছে, দেখো ত্বরণটা দিয়ে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি টাইমটাও দিয়ে দিয়েছে দেখো 2 মিনিট। তাহলে বেসিক্যালি এ আর টি কে গুণ করে দিই, যেহেতু ভি বার করছি, ইউটা 0, ভি সমান কি হবে 80, তাহলে ভি সমান 80 করে দিলেই অ্যান্সার চলে আসবে। এবার দেখো টিটা দেখো 2 মিনিটস মিনিটে দেওয়া আছে, তো এটা সেকেন্ডে করতে হবে, কারণ অ্যাক্সেলারেশনটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে দেওয়া আছে, তো ওটাই করেছে। ইউটা 0 করেছে, এটা বলেছে টিটা 2 মিনিটস ছিল, এটাকে 60 × 2 করে 120 সেকেন্ড করেছে।
দিয়ে ফর্মুলায় ফেলে দিয়েছে, ইউটা তো 0 আছে, 0 বসিয়েছে, দেখো এর জায়গায় 1 বসিয়েছে, টি এর জায়গায় 120, টোটাল কত অ্যান্সার চলে এলো 120 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অন্তিম গতিবেগ কত হলো 120 মিটার পার সেকেন্ড। তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলছে এ বোট স্টার্টিং ফ্রম রেস্ট অন এ লেক ইন এ স্ট্রেট লাইন অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন রেট অফ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে একটা বোট মানে নৌকা স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো একটা লেক মানে হ্রদে, ঠিক আছে, ইন এ স্ট্রেট লাইন সোজা পথে, অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন একটা ফিক্সড বা নির্দিষ্ট ত্বরণে, সেই ত্বরণটার ভ্যালু বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ড ধরে। বলছে হাউ ফার ডাজ দ্য বোট ট্রাভেল ডিউরিং দিস টাইম, তাহলে বলছে বোটটা কত দূরত্ব যাবে এই সময়ে। তো দূরত্ব বার করতে বলেছে, তার মানে আমাকে মনে রাখতে হবে এস বার করতে বলেছে। তো এস এর ফর্মুলা আমরা জানতাম, এস ইজিক্যাল টু কত হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার দেখো ইউ অর্থাৎ প্রাথমিক বেগ, সেটা তো বলেছে যেহেতু স্টার্টিং ফ্রম দ্য রেস্ট, তাহলে রেস্ট অবস্থা থেকে স্টার্ট করেছে, তার মানে ইউটা কত হবে 0। ওকে, এ বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি টাইম বলে দিয়েছে, বাস এখানে জাস্ট সিম্পল ফর্মুলায় ফেলে দাও, তাহলে এস ইজিক্যাল টু ইউটি, অর্থাৎ এই টার্মটা 0, শুধু হাফ এটি স্কোয়ার, হাফ দিলাম, এর জায়গায় 3 দিলাম, টি স্কোয়ার 2 বলেছিল, 2 এর স্কোয়ার কত হয় 4, এই সরি 8 বলেছিল, 8 সেকেন্ড বলেছিল, 8 এর স্কোয়ার কত হয় 64, তাহলে দেখো 2 দিয়ে কাটলে 32, 32 3 কত হয় 96 মিটার, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, তারপরের ফর্মুলা কি বলছে, থার্ড ল অফ মোশন প্রোভাইডস এ রিলেশন বিটুইন ড্যাশ অ্যান্ড ভেলোসিটি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক আছে, বলছে কার কার সাথে সম্পর্ক বানায়। তো নিউটনের তৃতীয় গতিসূত্র পজিশন এবং ভেলোসিটির মধ্যে সম্পর্ক বানায়, এটা মনে রাখবে, যখন আমি বল চ্যাপ্টারটা পড়াবো তখন আমি বলে দেবো, ঠিক আছে, তো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নেই। তারপরের অঙ্কটাও সেম, দেখো ভি বার করতে বলেছে, ইফ এ ট্রলি ইজ মুভিং অ্যাট এন অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এত ত্বরণে, দেন আফটার 4 সেকেন্ড ইটস ভেলোসিটি উইল বি, 4 সেকেন্ড পর ওর গতিবেগ কত হবে। আগের অঙ্কটার মতোই প্রাথমিক গতিবেগ 0, রেস্ট থেকে যেহেতু বলেছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউটা 0 হয়ে গেল, এটি বসিয়ে দিলেই অ্যান্সার চুকে গেল। 442 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন রেক্টিলিনিয়ার মোশন অর্থাৎ সরলরৈখিক গতিবেগের ক্ষেত্রে দ্য অবজেক্টস মুভ অ্যালং একটা স্ট্রেট লাইন, রেক্টিলিনিয়ার মোশন মানে সরলরৈখিক পথ, তো সরলরৈখিক পথে তো একটা বস্তু স্ট্রেট লাইনেই চলবে, এটা নিয়ে কোনো চাপ নেই। বেশ, পরের কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, দেখো দুটো ফর্মুলাকে একসাথে ইউজ করে দিয়েছে, তো এই 443 নম্বর কোয়েশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো এবং এটা স্টার মার্কস দিয়ে রাখো। কি বলছে, স্টার্টিং ফ্রম রেস্ট এ ট্রেন অ্যাটেন্স এ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার ইন 5 মিনিট। বলছে স্থির অবস্থা থেকে একটা ট্রেন চলতে শুরু করে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অর্জন করলো কত মিনিটে, 5 মিনিটে। ভালো করে দেখো, কিলোমিটার প্রতি ঘন্টায় দিয়েছে, এটা আবার দিয়েছে মিনিটে, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে হবে। কি বলছে, অ্যাজিউমিং দ্যাট, এটা ধরে নেওয়া হয় যে দ্যাট দ্য অ্যাক্সেলারেশন ইজ দ্য সেম, ধরে নাও যে অ্যাক্সেলারেশন ত্বরণটা সেম আছে, দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন অ্যাট দ্যাট টাইম, তাহলে বলছে এই সময়ে, এই যে 5 মিনিট সময়ে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা তুমি বলো। তাহলে প্রথম আমাকে এই ত্বরণটা বার করতে হবে। তো দেখো যেহেতু ট্রেনটা স্থির অবস্থা থেকে স্টার্ট করেছিল, তাহলে ইউটা আমি কত বলবো 0 মিটার পার সেকেন্ড। এবার দেখো ওইটা কিলোমিটার প্রতি ঘন্টায় দিয়েছিল, এটা সেকেন্ডে দিয়েছিল, এই মিনিটে দিয়েছিল, তাহলে আমরা দুটোকেই মিটার প্রতি সেকেন্ডে করে নিচ্ছি। ফাইনাল স্পিড কত বলেছিল 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এইটাকে দেখো 5-এর 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করেছে। তো এটা অনেকে জানো না, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। কেন করতে হয় আমি বলে দিচ্ছি, দেখো তাহলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, আচ্ছা 1 কিলোমিটার মানে কত হয় 1000 মিটার, হয়ে গেল উপরটা কিলোমিটার থেকে মিটারে চেঞ্জ, আর নিচে থাকে ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড 3600 সেকেন্ড, এইটা তুমি দেবে, তাহলে কি হয়ে গেল দেখো মিটার পার সেকেন্ড। এবার কাটাকুটি করো, দুটো শূন্য কেটে দিলে, এবার 2 দিয়ে কাটো, তাহলে উপরে গেল 5 আর নিচে এলো 18। এইটাই বলছিলাম ডাইরেক্ট, যে 5/18 দিয়ে গুণ করে দিলে ওটা কি হয়ে যায় মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়, কি থেকে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে। তাহলে 18 দিয়ে এটা কাটলে হলো 5, 5কে 5 দিয়ে গুণ করলে হলো 25, যেটা ওরা এনেছে, তাহলে 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল ওর অন্তিম গতিবেগ। টাইমটা বলেছিল দেখো মিনিটে, আর এগুলো সব আমরা সেকেন্ডে বার করছি, তাহলে ওই মিনিটটাকেও আমরা কনভার্ট করবো, 60 দিয়ে গুণ করে 300 সেকেন্ড, চুকে গেল। এবার এখান থেকে আমাকে বার করতে হবে কি, যেহেতু বলেছিল ত্বরণটা সেম থাকবে, তাহলে ত্বরণটাই বার করবো, তাহলে আমরা ফর্মুলা ইউজ করছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ মানে হলো 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি, সেখান থেকে এটা বার করো, তাহলে এ ইজ ইকুয়াল টু কত এলো 25/300 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকমই রেখে দাও। এবার পরবর্তী ক্ষেত্রে দূরত্ব বার করতে বলেছে, তো দূরত্বের ফর্মুলা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার এখানেও মজা আছে, ইউটা 0, তাহলে ডাইরেক্ট হাফ এটি স্কোয়ার, তো এ তো তুমি বার করে নিয়েছো, টিটা তুমি বার করলে এখানে কত 300 সেকেন্ড, 300 স্কোয়ার দিয়ে এখানে গুণ করো। এবার দেখো 300 স্কোয়ারটাকে 300 × 300 লিখেছে, খুব সহজ, কারণ কাটাকুটি কাটবে, 300 দিয়ে কেটে গেল, এটা 2 দিয়ে তুমি কেটে দিলে এখানে 150, 150কে 25 দিয়ে গুণ করলে কত এলো 3750 মিটার, এটা মিটারে এলো। এবারে উত্তরগুলো দেখো অপশানে কিলোমিটারে ছিল, ওই জন্য 1000 দিয়ে ভাগ করে দিয়েছে,
3750-কে যদি তুমি 1000 দিয়ে ভাগ করবে, 3টার পর দশমিক, অর্থাৎ 3.750 কি হলো কিলোমিটার। তো সেটাই এখানে করেছে, বাস। তারপরে ফর্মুলা বা কোশ্চেন কি বলছে, অ্যান অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অফ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আফটার 8 সেকেন্ড ইটস স্পিড। আগের মতোই, প্রাথমিক যেহেতু রেস্ট থেকে স্টার্ট করেছে u0, ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে কত বেগ বলো, তো v = u + at দিয়ে লাগিয়ে বার করে নিয়েছে। আচ্ছা, দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন। তো প্রথম যে ইকুয়েশন অফ মোশন যেটা আমরা বার করি, সেটা কিসের মধ্যে সম্পর্ক বার করে? অবভিয়াসলি ভেলোসিটি এবং টাইমের মধ্যে সম্পর্ক বার করে। এই যে এগুলো সব ভেলোসিটি আর টাইমের মধ্যে কি করে, সম্পর্কে বার করে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন কি আছে দেখো, এগুলো সহজ, আর তো নিউমেরিক্যালস কিছু দেখতে পাচ্ছি না। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রিপ্রেজেন্টস দ্য ভেলোসিটি টাইম রিলেশন। ভেলোসিটি টাইম রিলেশন কোনটা? অপশন সি, কারণ এখানে ভেলোসিটি আর টাইমের মধ্যে রিলেশন ডিনোট করছে। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন পজিশন ভেলোসিটি। তো পজিশনের ক্ষেত্রে এইটা হবে, কারণ এখানে এটা দেওয়া আছে। তারপর দেখো 448 কি বলছে, দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পজিশন অ্যান্ড কি হবে, পজিশন অ্যান্ড টাইম হবে, ঠিক আছে। এসটি রিলেশন, পজিশন এস আর টি এর মধ্যে পজিশন মানে ডিনোট করে। তো এগুলো সহজ। এইখানে একটা অঙ্ক আছে দেখো, 451 বলছে কার ইজ রানিং অ্যাট দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন 5 সেকেন্ড অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার। তাহলে এখানে কি বলেছে, সময়টা বলে দিয়েছে দেখো 5 সেকেন্ড, প্রথমে এ ত্বরণটা বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্পিডটা বেড়েছে 5 মিটার প্রতি সেকেন্ড থেকে 10 মিটার প্রতি সেকেন্ড, তার মানে ইনিশিয়াল গতিবেগ 5 মিটার পার সেকেন্ড, ফাইনাল গতিবেগ এটা দিয়ে বলেছে ডিস্টেন্স ট্রাভেল। তো এস এর ফর্মুলা বার করতে বলেছে, তাহলে এস ইকুয়াল টু কত হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ দেখো 5 দেওয়া আছে, টি 5 দেওয়া আছে, বসিয়ে দাও, এও দেওয়া আছে, আর টি এর স্কোয়ার 5 এর স্কোয়ার 25, বাস এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে দুটো সহজ কোশ্চেন তোমরা নিজেরাই বুঝতে পারবে। পরেরটা দুটো ফর্মুলা একই রকম। আগে একটা অঙ্ক অলরেডি আমি এরকম এক্সপ্লেন করলাম, দেখবে সেম টাইপের অঙ্ক, তোমরা একটু নিজেরা পড়ো, বাস এইগুলোই তো আছে। আর কটা অঙ্ক আছে, হ্যাঁ আর 2-3টে অঙ্ক আছে, বলেই দিই, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো কি বলছে, 456 বলছে অ্যান অবজেক্ট উইথ এ মাস অফ 1 kg ইজ মুভিং টুয়ার্ডস ইস্ট উইথ ইউনিফর্ম ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড। কি বলছে, একটা অবজেক্টের ভর হলো 1 কেজি, সে পূর্ব দিক মানে এই দিকটাতে, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে। বলছে এই ফোর্স 1.5 নিউটন ইজ অ্যাপ্লাইড অন দিস টুয়ার্ডস নর্থ দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো কত, 1.5 নিউটন, ওকে উপর দিকে বা উত্তর দিকে ঠেলার জন্য। তো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট আফটার 2 সেকেন্ড। তাহলে বস্তুটা যাচ্ছিল এই বরাবর, এই দিক বরাবর তুমি একটা ফোর্স দিয়ে দিলে, দিয়ে বলছে বস্তুটা উপর দিকে কতটা যাবে বা সরবে সেটা তুমি বলো। তাহলে কি করে বার করবো, ফোর্সটা দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, টাইমও দিয়ে দিয়েছে, তাহলে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা বার করবো। তাহলে এই ফোর্স ইকুয়াল টু আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা বা ত্বরণটা বার করে নিলাম। দেখো মাস দিয়েছিল 1.5 কেজি, ফোর্সটাও দিয়ে দিয়েছিল 1 নিউটন, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনটা বেরিয়ে গেল মিটার পার সেকেন্ড। এবার সরণ বার করতে বলেছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ 2 ছিল, দেখো 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রথমে চলছিল, তাহলে টাইম দিয়ে দিলে, ত্বরণও দিয়ে দিয়েছে, টি এর স্কোয়ার দিয়ে দিলে 7 মিটার চলে এলো। এই হলো এরকম সহজ কোশ্চেন, জাস্ট অঙ্কের ভাষাগুলো বুঝতে হবে এবং অঙ্কের ভাষাতে কোন জিনিসটা বার করতে বলেছে সেটা দেখতে হবে। 457 কি বলছে দেখো, অ্যান অবজেক্ট স্টার্টস মুভিং ফ্রম ইটস স্টেডি স্টেট কথাটা মানে হলো স্থিরাবস্থা থেকে চলতে শুরু করেছে। ইট অ্যাচিভস এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড ইন 2 সেকেন্ড। বলছে 2 সেকেন্ডে সে 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ মানে অর্জন করে নিয়েছে। হোয়াট উইল বি ইটস অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে ভি 5, ঠিক আছে, আর ইয়েতে কত, ইনিশিয়াল গতিবেগ স্টেডি স্টেট থেকে স্টার্ট করেছিল 0, বাই টি মানে 2, তাহলে 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হয়ে গেল কি ত্বরণ। এটাই দেখো এরা করেছে। নেক্সট 458, ওটাও বেসিক কোয়েশ্চেন, ওটা আমি আর বলছি না। আচ্ছা, 459টা দেখো কি বলছে, বলছে চাইল্ড হ্যাজ 1/4 কেজি অফ এ বল ইন হিজ হ্যান্ড অ্যান্ড হি থ্রোজ ইট ভার্টিক্যালি আপওয়ার্ড কথা না মানে কি একদম সোজাসুজি ওপর দিকে ছুড়লো। হাতে একটা বল ছিল, সেই বলটাকে ওপর দিকে ছুড়েছে। বলছে হিজ হ্যান্ড অ্যারাইজেস 10 সেন্টিমিটার আপওয়ার্ডস অ্যান্ড উইথ হিজ হ্যান্ড দ্য বল এক্সিস্ট অ্যাট অ্যান আপওয়ার্ড ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড। তার মানে এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। বলছে একটা ছেলের ধরো এটা হাত, ভালো হলো না তাও বুঝে নাও, এইখানে একটা বল ছিল,
এই বলটার বলছে 1/4 কেজি ওয়েট, ঠিক আছে। এবার এই ছেলেটা কিছুক্ষণ পর সেকেন্ড কেস কি হলো, যে এ বল হাতটাকে খানিক ওপর দিকে ছুড়লো, মানে ওপর দিকে তুললো, তাহলে হাতটা কতটা উঠবে, এরকম উপর দিকে উঠেছে। এই উপর দিকে ওঠাটাই বলেছে দেখো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার উপর দিকে মানে তুলে পড়ে, মানে বলটাকে যখন ধরো আমরা একটা বলকে উপর দিকে ছুড়বো, কথার কথা বলছি, ধরো কি দেখায়, এই ধরো আমার মানি ব্যাগটা আছে, তাহলে এই মানি ব্যাগটা যখন আমি উপর দিকে ছুটতে যাব, ঠিক আছে, দেখতে পাচ্ছ আই হোক, তো উপর দিকে যখন ছুটতে যাবো আমাকে তো হাতটা কিছুটা তুলতে হবে, কারণ এরকম করে তো আর তুলতে পারি না, মানে ছুড়ে দিতে পারি না, তাহলে এটা একটু হাতটা তুলতে হচ্ছে, দেখো এই যে, তাহলে হাতটাকে তুলে যখন আমি ছুটতে গেলাম, সেক্ষেত্রেও এক্ষেত্রেও বলেছে যে এই হাতটা 10 সেন্টিমিটার উপর দিকে উঠেছে, তারপরে বলটা উপর দিকে, এখান থেকে উপর দিকে বলটা উঠেছে এরকম করে, ঠিক আছে। বেশ, এইবার কি বলছে, ভেলোসিটি কত দিয়েছি তখন, 2 মিটার/সেকেন্ড, অর্থাৎ উপর দিকে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে বলটাকে আমি উপর দিকে ছুড়েছি। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফোর্স এক্সার্টেড বাই দ্য চাইল্ড টু থ্রো দ্য বল। তাহলে বলছে এই যে হাত দিয়ে যে ছেলেটা বলটা ছুঁড়েছে, সেই বলটা ছুটতে ছেলেটাকে কত ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে, অর্থাৎ ফোর্সটা বার করতে বলেছে। তো ফোর্স যদি বার করতে হয় আমাকে প্রথম ফোর্স ইকুয়ালটা আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ লাগে। তো ত্বরণটা আমাকে বার করতে হবে, ত্বরণটা আমি এখানে বার করবো। দেখো প্রথমে দেখো বলটা তাহলে ওজন কত বলা আছে, হাফ, এই 1/4 কেজি এটা বলে দিয়েছে। হাইট কতটা অ্যাটেন্ড করেছে বলেছে, দেখো 10 সেন্টিমিটার বলেছে, তাহলে 0.1 মিটার। পরবর্তী ক্ষেত্রে ভেলোসিটিও বলে দিয়েছে 2 মিটার/সেকেন্ড। এবারে বলছে দ্য ফোর্স অ্যাপ্লাইড টু থ্রো দ্য বল, তাহলে ফোর্সটা আমাকে বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে বার করবো কি, ত্বরণ কত সেটা বার করে নিই। তো ত্বরণ কি করে বার করবো না, v² = u² + 2as, এখান থেকে আমরা ত্বরণ বার করবো, কারণ টাইমটা দেওয়া নেই। টাইম যদি দেওয়া থাকতো তাহলে v = u + at ফর্মুলা অ্যাপ্লাই করতাম। টাইম যেহেতু দেওয়া নেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কারণ সরণটা দেওয়া আছে। তো দেখো v², 2 u প্রাথমিক থেকে ছুটেছে, কারণ প্রথমে বলটা যখন হাতে ছিল তখন স্থির ছিল। বেশ, +2a, আর এসটা বলেছে দেখো কত, 10 সেন্টিমিটার বলেছিল, ওইটাকে মিটারে করে নিয়েছে 0.1, বা সেখান থেকে এটা বেরিয়ে গেল কত, 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার এখান থেকে ফোর্সটা বার করে নিল m ইন্টু এ, এম ছিল 1/4 আর এ ছিল 20, তাহলে 1/4 ইন্টু 20 কত হয়, 5 নিউটন, চুকে গেল। বাস। আর 460 কি বলছে, স্টার্টিং ফ্রম এ ফিক্সড পজিশন সনি ক্যাচেস এ স্পিড অফ 6 মিটার/সেকেন্ড ইন 30 সেকেন্ড বাই বাইসাইকেল। বলছে একটা সাইকেল চালিয়ে প্রথমে স্থির অবস্থা থেকে 30 সেকেন্ডে 6 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ সে অর্জন করলো। ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বাইসাইকেল। অ্যাক্সেলারেশন বার করো, তো অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, v - u/t। তাহলে v অর্জন করেছে কত, 6, আর প্রাথমিক 0 ছিল, কত সেকেন্ডে, 30 সেকেন্ডে, তাহলে 6/30, তার মানে 1/5, তার মানে হলো 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হলো ত্বরণ, যেটা আমার অপশন বিতে দেওয়া আছে। তো এই গেল। তারপরে দেখো ফ্রিকশন আছে, ফ্রিকশন হলো ঘর্ষণ। তো এইগুলো পরবর্তী যখন আমি ক্লাসে করাবো, তো যখন ঘর্ষণ পড়াবো তারপর এই জিনিসগুলো এক্সপ্লেন হবে। তাহলে আজকে আমরা যে গতি চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখানে সেখানে যে দূরত্ব, সরণ, তারপর তোমাদের বেগ, ত্বরণ, এই যে জিনিসগুলো, তারপর যে ফর্মুলাগুলো শিখেছিল, তার উপর বেস করে যে রেলওয়েতে কোশ্চেন্সগুলো এসেছিল, সেইগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করে দিলাম। তো এই ভিডিওটা দেখে নিও। বাই বাই।